বাঁচানো গেল না মাগুরায় ধর্ষণের শিকার শিশুটিকে, প্রধান উপদেষ্টার শোক। পুলিশকে কাজ করতে দেন, আক্রমণ করবেন না, দেশবাসীর প্রতি আইজিপি। টাঙ্গাইলের এলেঙ্গায় যানজট কমাতে নানা পদক্ষেপ, ঈদ যাত্রা নির্বিঘ্ন হওয়ার আশা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১শে দেশের সংবাদে, সাথে আছি রীতা চৌধুরী। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদে একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21TV চ্যানেলে। আমরা গভীর দুঃখের সাথে জানাচ্ছি, মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছর বয়সী শিশুটি আর বেঁচে নেই। শিশুটির মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুর ১টায় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে শিশুটির মৃত্যু হয়। হাসপাতালে শিশু বিভাগের শিশু রোগের চিকিৎসা সংক্রান্ত নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিল শিশুটি। এর আগে বুধবার চিকিৎসাধীন অবস্থায় ৪ বার ও বৃহস্পতিবার আরও ২ বার কার্ডিয়াক অ্যারেস্ট হয় শিশুটির। ৮ বছরের শিশুটি ৫ মার্চ মাগুরায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে গভীর রাতে ধর্ষণের শিকার হয়। শিশুটিকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে স্থানান্তর করা হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে তার অবস্থার কোনো উন্নতি হয়নি। পরে গত বৃহস্পতিবার রাতে অচেতন অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে শুক্রবার রাতে শিশুটিকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। অবস্থার আরও অবনতি হলে শনিবার বিকেলে শিশুটিকে সিএমএইচ স্থানান্তর করা হয়। সেখানে তার চিকিৎসা চলছিল। দর্শক, আপনারা এরই মধ্যে জেনেছেন মাগুরা ধর্ষণের শিকার ৮ বছর বয়সী শিশুটি মারা গেছে। তার গ্রামের বাড়ি শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে আছেন আমাদের প্রতিনিধি মাসুম বিল্লাহ। সেখানকার সবশেষ পরিস্থিতি নিয়ে তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। মাসুম, আপনি তো ওখানে আছেন, এখন পরিবারের কি অবস্থা, মানে পরিবার কি বলছে আর এলাকাবাসী কি বলছে? রীতা, আপনাকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে জানাচ্ছি যে মাগুরার এই শিশু আসিয়া এই ধর্ষণ কাণ্ডে প্রায় ১ সপ্তাহ যাবৎ সারা দেশে, শুধু মাগুরাই নয়, সারা দেশের মানুষ ফুঁসে উঠেছিল। সবাই স্বপ্ন দেখেছিল যে আসিয়া হয়তো এই সেনাবাহিনীর নিবিড় পরিচর্যা কেন্দ্র থেকে সুস্থ হয়ে তার নিজ বাড়িতে ফিরে আসবেন। কিন্তু আজ দুপুর ১টার পরে তার মৃত্যু সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার বাড়িতে এই মুহূর্তে তার বাবা তো মানসিক ভারসাম্যহীন ব্যক্তি, বাড়িতে তালাবদ্ধ অবস্থায় আছে, এখানে কেউ নাই। স্বজন বলতে তার মা ঢাকাতে ছিল, বড় বোনরাও গতকালকে ঢাকাতে গিয়েছেন বলে স্থানীয় প্রতিবেশীরা জানিয়েছেন। আমরা এখানে অবস্থান করছি। এখানে যে পরিস্থিতি একদম থমথমে অবস্থায় বিরাজ করছে। প্রত্যেকটা মানুষ আসছে বাড়িতে, কিন্তু লোক না থাকায় বাড়ির আশপাশে ভিড় জমিয়েছেন। তো প্রত্যেকেই, প্রতিবেশী, গ্রামবাসী সহ যারা দূর দূরান্ত থেকে এখানে আসিয়ার বাড়িতে মৃত্যুর সংবাদ শুনে এসেছেন, তাদের প্রত্যেকেরই দাবি, প্রত্যেকের কথা একটাই যে এই দৃষ্টান্তমূলক শাস্তি অনতিবিলম্বে। তাদের বক্তব্য হচ্ছে যে আসিয়ার দাফনের আগেই কেন এই ধর্ষকদের বিচার হলো না। তো আমরা যতটুকু জানি যে এটা আইনি প্রক্রিয়া, এটা এখন ধর্ষক ইটু শেখ সহ তার পরিবারের ৪ সদস্য পুলিশ গ্রেপ্তার করে রিমান্ডে আবেদন করেছিল। আদালত মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আব্দুল মতিন তাকে হিটু শেখকে ৭ দিনের এবং বাকি ৩ জনকে ওই আসিয়ার বোনের জামাই, তার ভাসুর এবং শাশুড়ি এ পর্যায়ক্রমে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। তারা এখন পুলিশ হেফাজতেই রয়েছে। কিন্তু জনগণের দাবি তাদেরকে দ্রুত বিচারের মাধ্যমে একটা দৃষ্টান্তমূলক শাস্তি না দিয়ে এই আসিয়ার যে পরিবারের অপূরণীয় ক্ষতি নয়, এটা দেশের জন্য একটা কলঙ্ক বয়ে নিয়ে আসছে মাগুরার এই অপকর্ম। যার কারণে এই মাগুরার মধ্য দিয়েই মাগুরাবাসী দাবি জানাচ্ছেন যে এই আসিয়ার ঘটনায় যারা যুক্ত তাদের প্রত্যেকেরই দৃষ্টান্তমূলক শাস্তি স্থাপনের মধ্য দিয়ে বাংলাদেশে এই ধর্ষণের কবর রচিত হবে, এমনটি এই অঞ্চলের মানুষ প্রত্যাশা করছেন। এবং ন্যায় বিচারের জন্য এখন তারা আইন অঙ্গনের দিকে তাকিয়ে আছেন যে আইনের কাছে থেকে একটা ভালো
রেজাল্ট তারা আশা করেন। তো এই ছিল রীতা আমার কাছে এই জারিয়া গ্রাম থেকে আসিয়ার বাড়ির সামনে থেকে সর্বশেষ পরিস্থিতি। মাসুম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুলনা ধর্ষণের অভিযোগের শাওন মণ্ডল নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়েছে। শাওন উপজেলার কাকদি এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, শাওনের সাথে মেয়েটির প্রায় 3 বছর ধরে ফেসবুকে পরিচয়। এক পর্যায়ে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত 12 মার্চ শাওনের সাথে দেখা করতে মেয়েটি ভোলা থেকে খুলনায় আসে। শাওন তাকে বাবা মায়ের সাথে দেখা করাবে বলে বাড়িতে না নিয়ে এক ফাঁকা জায়গায় নিয়ে যায়। মেয়েটিকে কুপ্রস্তাব দিলে রাজি না হলে জোর করে ধর্ষণের চেষ্টা করে। এ ঘটনায় স্বজনরা মামলা করলে ওই দিনই শাওনকে গ্রেপ্তার করে পুলিশ। মেয়েটিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ওসিসিতে পাঠানো হয়েছে। এদিকে বগুড়ায় নিজের খালুর বিরুদ্ধে 28 বছর বয়সী এক শারীরিক প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে পলাতক আছেন অভিযুক্ত হাসান আলী। পুলিশের ওপর আক্রমণ না করতে দেশবাসীর কাছে অনুরোধ জানিয়েছেন আইজিপি বাহারুল আলম। বলেছেন, পুলিশকে কাজ করতে দেন, অনুগ্রহ করে আক্রমণ করবেন না। গাজীপুরের মোগরখাল এলাকায় শিল্প পুলিশ কার্যালয়ে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পুলিশ প্রধান। প্রতিনিধি অপূর্ব রায়, তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গত 6 মাসে সারা দেশে 225টি মব জাস্টিস সহ হামলার শিকার হয়েছে খোদ পুলিশ। বেশিরভাগ ক্ষেত্রেই মব তৈরি করে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনার প্রেক্ষিতে পুলিশের উপর আক্রমণ না করতে দেশবাসীর কাছে অনুরোধ জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। সমাজের সকলের প্রতি আবার আমার আহ্বান, আপনারা পুলিশকে সহায়তা করুন, কাজের পরিবেশ তৈরি করুন, পুলিশকে প্রতিপক্ষ ভাববেন না, পুলিশের প্রতি আক্রমণ করবেন না। পুলিশ কাজ করতে না পারলে সুষ্ঠু নির্বাচনের দিকে কিভাবে আগাবেন বলে দাবি করেন আইজিপি। বর্তমানে শান্তি শৃঙ্খলা রক্ষা, মানুষের জনজীবন যেন সুন্দরভাবে চলে, এই সব জায়গা অনেকেই চেষ্টা করবেন যে এখানে যেন অস্থিরতা তৈরি হয়, তাদেরকে প্রতিহত করাই আমাদের কাজ। ঈদে মানুষের চুরি ছিনতাই সহ জনগণের নিরাপত্তায় সারা দেশে বিশেষ নজরদারি থাকবে বলেও জানান আইজিপি। যেন কোনো বিঘ্ন না ঘটে তার জন্য শিল্প পুলিশ, ট্রাফিক পুলিশ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ফিরোজ হোসেন, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দেশের দ্বিতীয় বৃহত্তম সড়ক ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক। এলেঙ্গার পর থেকে সেতু পর্যন্ত সড়কের এখনও চলছে 4 লেনের কাজ। এতে ঈদযাত্রায় আশ্বস্তের মাঝেও আশঙ্কার যানবাহন চালক যাত্রীরা। তবে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পদক্ষেপ নেওয়ার কথা বলছে কর্তৃপক্ষ। টাঙ্গাইল প্রতিনিধি কাজী রিপনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রাজধানীর সাথে সড়কপথে উত্তরবঙ্গের যোগাযোগের একমাত্র মাধ্যম ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক। ঈদের সময় যানবাহনের ভিড়ে এ মহাসড়কে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। যান চলাচল স্বাভাবিক রাখতে এলেঙ্গা হাটিকুমরুল রংপুর মহাসড়ক 4 লেনের কাজ নানা জটিলতায় 8 বছরও শেষ হয়নি। এতে ঈদযাত্রায় যানজটের আশঙ্কা পরিবহন সংশ্লিষ্টদের। ভারী ট্রাক, লং ভেহিকেল এবং ইটের গাড়ি, বালুর গাড়ি আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে ঈদের 5 দিন আগে এটা বন্ধ হয়ে যাবে। ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে ঈদযাত্রা যানজট মুক্ত রাখার পদক্ষেপ নেওয়া হয়েছে। এবার আশা করতেছি আমরা এক্সট্রা 2 লেন এখানে প্রোভাইড করতে পারবো এবং যার কারণে সামনে উত্তরবঙ্গগামী লোকজনের কোনো ধরনের কোনো জ্যাম হবে না। ঈদযাত্রা স্বাচ্ছন্দ্য করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। মহাসড়কের নিরাপত্তা এবং ট্রাফিক ব্যবস্থাপনা যাতে কিভাবে আরো বেশি স্বস্তিদায়ক পরিবেশে যাত্রীরা তাদের গন্তব্যস্থলে যেতে পারে সেজন্য আমরা কিন্তু প্রস্তুতি রেখেছি। তবে আশ্বস্ত হতে পারছে না যাত্রীরা। 2 লাইনের থেকে 1 লাইনে ঢুকবো, তখন তো যানজটটা বেশি হবে। 1 মিনিট ব্রেক করে থাকলেই পিছনে হাজার গাড়ি জড়ো হয়ে যায়। ঈদে যমুনা সেতুর 2 প্রান্তে 9টি করে বুথ দিয়ে পারাপার হবে যানবাহন। সাধারণত আমরা 6টা বুথে গাড়ি চালাই, ঈদের সময় আমাদের আরো 3টা এডিশনাল 25শে মার্চ থেকে মহাসড়কের নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনায় সড়কে থাকবে টাঙ্গাইল জেলা পুলিশের 750 সদস্য। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। চট্টগ্রামের দোহাজারীতে বাস চাপায় স্কুল শিক্ষার্থী ভাই বোন সহ নিহত 3। আবার আমন্ত্রণ 21 দেশের সংবাদে।
চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে দোহাজারী সদরে বাস চাপায় স্কুল শিক্ষার্থী ভাই বোন সহ নিহত হয়েছেন ৩ জন, গুরুতর আহত হয়েছেন ১ জন। সকালে চট্টগ্রামমুখী পূরবী পরিবহনে একটি বাস ব্যাটারি চালিত অটোরিকশাকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে এক শিক্ষার্থী ও চালক নিহত হন। আহত অপর শিক্ষার্থীকে হাসপাতালে নেয়ার পথে মারা যায়। নিহত উম্মে হাবিবা রিজভী দোহাজারী পাঠশালা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী এবং একই স্কুলের শিক্ষার্থী তার ছোট ভাই ওয়াকার উদ্দিন আদিল। স্থানীয়রা জানান সকালে তারা কোচিং সেন্টারে যাচ্ছিলেন। এ ঘটনায় গুরুতর আহত হন নবম শ্রেণীর শিক্ষার্থী কাজী ফাহমিদা ওয়াসিমা তুসিন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে। ঈদ ও পহেলা বৈশাখকে সামনে রেখে ব্যস্ততা বেড়েছে সিরাজগঞ্জের তাঁতপল্লীতে। 2 উৎসব ঘিরে শাড়িতে আনা হচ্ছে বাহারি ডিজাইন। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব তাঁত বস্ত্র বিক্রি করা হচ্ছে দেশ বিদেশের বিভিন্ন স্থানে, যার 60 ভাগই রপ্তানি হচ্ছে ভারতের বাজারে। দেশ বিদেশ মিলিয়ে আয় হবে 9,000 কোটি টাকা। স্বপন মির্জার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এভাবেই ব্যস্ত সময় পার করছেন সিরাজগঞ্জের তাঁতপল্লীর শ্রমিকরা। ঈদ উপলক্ষে 500 থেকে 3,000 টাকা দামের সুতি, জামদানি, বুটিক, গাদোয়াল, ইট ও সিল্ক সহ বাহারি নকশার শাড়ি এবার বাজারে এনেছে তাঁতিরা। আমাদেরও মালিকের কাজের ব্যস্ততা থাকে না বেশি, আমাদেরও কাজের চাপ। জেলার পাইকারি হাটগুলোতেও বেচা কেনার ধুম। জেলায় প্রায় 15,000 কারখানায় 20 লাখেরও বেশি মানুষ শাড়ি, লুঙ্গি সহ অন্যান্য পোশাক বিক্রি করছে। একটা পূজা আর রোজা আর হলো কোরবানি দুই রকম হয় না, কিন্তু টুকটাক ভালোই হইতেছে এখন আর কি। এবার কাপড়ের বাজার খুব ভালো চলছে ভাই, আমরাও কিনে মজা পাইতেছি ভাই। জোড়া মনে করো যে 900, 1100, 700। বাহারি ডিজাইন এবং দামে কম বলে বিভিন্ন জেলা থেকে আসেন পাইকাররা। বেচা বিক্রি ভালো হওয়ায় উভয়ই সন্তুষ্টির কথা জানান। ঈদ উপলক্ষে সেলও হচ্ছে, আলহামদুলিল্লাহ ভালো সেল হচ্ছে। দেশের যে পরিস্থিতি আমরা আশঙ্কা করছিলাম, আশঙ্কার চাইতে আমরা ভালো বিক্রি করতে পারতেছি। মানে সময় পাচ্ছি না, আলহামদুলিল্লাহ এত সুন্দরভাবে অর্ডার পাচ্ছি যে আমার লোকবল বাড়াতে হয়েছে আর কি। মোট উৎপাদনের 60 ভাগ তাঁতবস্ত্র রপ্তানি হচ্ছে ভারতের বাজারে। মৌসুমে 9,000 কোটি টাকা ঘরে তুলবে ব্যবসায়ীরা। 150 কোটি টাকার প্রোডাকশন প্রতিদিন 2 মাসের সিজনে একটা টার্গেট থাকে, সেই হিসেবে ধরলে 9,000 কোটি টাকার সেরে যাবে প্রোডাকশন। ইন্ডিয়াতে সেলের পার্সেন্টেজ এখন মিনিমাম ধরলেও আমি 60% ধরবো। ভারতের বাজারে এদের মৌসুমে প্রায় 5,400 কোটি টাকার তাঁতবস্ত্র রপ্তানি হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে দুর্নীতি আর স্বজনপ্রীতির কারণে নাজুক অবস্থায় পড়ে আছে নরসিংদী শিল্পনগরী। ব্যবসায়ীরা বলছেন সে সময়ের অব্যবস্থাপনার কারণেই সেখানে গড়ে ওঠেনি শিল্প প্রতিষ্ঠান। ফলে অনুৎপাদনশীলভাবে পড়ে আছে 90 কোটি টাকা ব্যয়ের বিসিক শিল্পনগরীটি। প্লট মালিকদের নোটিশ করে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা না হলে বরাদ্দ বাতিল করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। নরসিংদীর প্রতিনিধি মাখন দাসের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। প্রায় 46 একর জায়গায় 2টি শেড আর একটি ব্যক্তিগত বাড়ি ছাড়া কিছুই চোখে পড়ে না। অথচ শিল্পের প্রসারে 1986 সালে নরসিংদীর শিবপুরে প্রায় 16 একর জায়গায় গড়ে তোলা হয় এই বিসিক শিল্পনগরী। 2015 সালে আরও 30 একর জায়গা নিয়ে এটিকে সম্প্রসারণ করা হয়। প্রতিষ্ঠার 39 বছরেও গড়ে ওঠেনি কোনো শিল্প প্রতিষ্ঠান। ব্যবসায়ীরা বলছেন বিগত সরকারের আমলের অব্যবস্থাপনায় মুখ থুবড়ে পড়ে আছে প্রকল্পটি। তারা প্রভাব বিস্তার করে আমাদের জানা মতে বেশ কিছু প্লট তারা নিজেদের লোকদেরকে দিয়ে বরাদ্দ নিয়েছেন। সাবেক শিল্পমন্ত্রী ও রাজনৈতিক নেতাদের সুপারিশে প্লট বরাদ্দ দেয় বঞ্চিত হয়েছেন প্রকৃত ব্যবসায়ীরা। বিগত সরকারের ভ্রান্ত নীতির কারণে আসলে এখানে যাদেরকে স্বজনপ্রীতি করে প্লট দেওয়া হয়েছে, মনে করা হয়েছিল যে তারা শিল্প গড়ে তুলবেন। আসলে তো তারা শিল্প গড়ে তোলার জন্য এই প্লটগুলো নেন নাই। যারা প্রকৃত বরাদ্দ পাওয়া দরকার তারা পাক, আর একটু সহজ করেন, ওয়ান স্টপ সার্ভিস দেন, তাহলে এই শিল্পটা আগায় যাবে। এ বিষয়ে জেলা বিসিক অফিস কিছু না বললেও জেলা প্রশাসন বলছে প্লট মালিকদের নোটিশ করা হয়েছে। সময়মতো শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা না হলে বরাদ্দ বাতিল করা হবে। যদি নীতিমালার কোনো অংশের ব্যত্যয় ঘটে কোনো পর্যায়ে তারা বরাদ্দ নিয়ে থাকে, সেটা অবশ্যই খতিয়ে দেখা যেতে পারে। নরসিংদী বিসিকে প্লট রয়েছে 263টি। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।
খাগড়াছড়িতে 500 পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সকালে জেলা সদরে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মাঠে অসহায় হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান। এ সময় তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে। সবার মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে তাদের এই কার্যক্রম বলে জানান তিনি। এরই সাথে শেষ করছি 21 দেশের সংবাদ। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। বাঁচানো গেল না মাগুরায় ধর্ষণের শিকার শিশুটিকে, প্রধান উপদেষ্টার শোক। পুলিশকে কাজ করতে দেন, আক্রমণ করবেন না, দেশবাসীর প্রতি আইজিপি। টাঙ্গাইলে এলেঙ্গা যানজট কমাতে নানা পদক্ষেপ, ঈদ যাত্রা নির্বিঘ্ন হওয়ার আশা। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124, অনলাইনে সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।